কে ব্যালট বাক্স নিয়ে চলে গেলে পুলিশ কিচ্ছু করবে না, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। কোথাও জামাত বাক্স নিয়ে যাবে, কোথাও বিএনপি বাক্স নিয়ে যাবে, এনসিপিও 2-4 জায়গায় বাক্স নেওয়ার চেষ্টা করতে পারে। এই প্রশ্ন আমি প্রফেসর ইউনুসকে করেছিলাম, মানে অ্যাজ ইউজুয়াল উনি খুব মিষ্টি হাসি দিয়েছেন, শেষ হয়ে গেছে। ইটস এ সুইট স্মাইল, দ্যাটস অল। প্রফেসর ইউনুসের এই জায়গায় একটা বিরাট ঘাটতি আছে, উনি দৃঢ়ভাবে বিষয়গুলোকে দেখছেন না। মাশাআল্লাহ হবে অন্ধকারের যুগ, আই ডোন্ট নো, ফিউচার তো দেখতে পারবো না। আমরা ইলেকশন করার জন্যই বলছি, এবং এটাই সলিউশন, আদার দেন যে একটা অভ্যুত্থান হবে। সে অভ্যুত্থানটা গণ অভ্যুত্থান হতে পারে, সেটা সামরিক অভ্যুত্থান হতে পারে। এনসিপিকে বুঝতে আমার প্রথম থেকে কষ্ট হয়েছে, লাইক অ্যাংরি ইয়াং মেন, মানে সব ব্যাপারই ভাঙচুর করার মতো। কিন্তু শিবিরের একটা মেকানিজম আছে, তারা আন্ডারগ্রাউন্ড কাজ করে। বণিক বার্তার নতুন আয়োজন অষ্টপ্রহরের প্রথম পর্বে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় জুলাই সনদ 2025, ঐকমত্য, বাস্তবায়ন ও নির্বাচন। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগতম। জুলাই সনদ স্বাক্ষরকে অনেকেই রাজনৈতিক সমঝোতার সূচনা হিসেবে দেখছেন। আপনি কিভাবে দেখছেন এই সনদকে? অনেক বড় প্রশ্ন এগুলো। মানে আমরা প্রায় 8 মাস ধরে কথা বললাম, আর তার আগে 15 বছর ধরে আন্দোলন করেছি। এই সমস্ত আশা, আকাঙ্ক্ষা, চিন্তা, পরিকল্পনা যা ছিল সেগুলোর রূপ দেওয়ার চেষ্টা করেছি আমরা জুলাই সনদে। সংস্কারের কথা বলেছিলাম, সংস্কারকে অ্যানাদার ফর্ম এটার মধ্যে নিয়ে আসা হয়েছে। তবে এই চর্চা করতে গিয়ে আমি মনে করি যে আমাদের এই অভিজ্ঞতা হয়েছে যে চাইলেই একমত হওয়া যায় না। অনেক সময় আমরা খুব কাছাকাছি হাঁটি, তারপরেও এক হতে পারি না। মাঝে মাঝে দূরত্বটা এরকম হয়, মনে হয় যেন পরস্পরের সাথে সংঘাত মুখর। এই সব অভিজ্ঞতাগুলো নিয়েই এটা করা হয়েছে। ফলে দেখেছেন যেদিন সই করা হয় সেদিন মানে যে মধুরেণ সমপয়েত বলে না, এইরকম হয়নি। একটা সংঘর্ষ হয়েছে বাইরে, মানে জুলাই যোদ্ধা যাদের বলে বা যারা বলেন নিজেদেরকে, তারা বিক্ষোভ করেছেন। এনসিপি যারা এই ফ্যাসিবাদ উৎখাতের জন্য সবচাইতে একভাবে বলা যায় শেষে বড় ভূমিকা রেখেছিল, তারা এটার বাইরে ছিল এবং তারা অনেকগুলো প্রশ্ন করেছে। 5টা দল সই করেনি এখন পর্যন্ত। তার মানে হচ্ছে যে এখানে প্রশ্ন এখনও আছে। কিন্তু এটা ঠিক এই দেশে মানে কয়েক বছর আগেও বা 2 বছর আগেও এরকম হতো যে দুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া পরস্পরের চেহারার দিকে তাকাতেন না, কেউ কারোর প্রতি সৌজন্য বিনিময় করতেন না, রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে মত বিনিময় করতো না, একটা বৈরী সম্পর্ক সবসময় বিরাজ করত। সেই জায়গাতে এতগুলো দল মিলে বসে আলোচনা করে খুবই জটিল বিষয়গুলোতে একটা জায়গায় সে পৌঁছেছে। সেই পৌঁছানোর মধ্যেও হয়তো নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে, কিন্তু তারপরেও পৌঁছে সই পর্যন্ত করেছে। এটাকে আপনি নিশ্চিতভাবেই একটা ভালো যাত্রা বলবেন। কিন্তু এটা যাত্রা করলাম মানেই একদম খুবই মসৃণ পথ তৈরি হয়ে গেছে এরকম বলা যাবে না। এই পথটাকে মসৃণ করতে করতেও এগোতে হবে, চ্যালেঞ্জ আরও সামনে আছে। কিন্তু যাত্রার শুরুতেই আমরা যেভাবে দেখলাম যে ঐকমত্য প্রতিষ্ঠিত হতে আসলে খুবই সবাইকে কাঠখড় পোড়াতে হলো, অনেক সময় ধরে আলোচনা চললো না। একটা জিনিসই আগে আপনাকে বলতে হবে, থিওরিটিক্যাল সব কোয়েশ্চেন আসলে ঐক্যবদ্ধ হয় না। একটা নির্দিষ্ট সময় ডিফারেন্স থাকেই। আর গণতন্ত্রের মধ্যে তো ভিন্ন মতটাই বিউটি, যেটাকে আপনি কন্টেইন করেন এবং সেটা নিয়ে চলতে থাকেন। সেই অর্থে এটা পরিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হয়ে তারপরে যাবে, এই কনসেপ্টটা ভুল ছিল। প্রফেসর ইউনুস একদম শুরুতেই কিন্তু বলেছিলেন আমরা যদ্দূর একমত হব তদ্দূর সংস্কার করব, যেটা হতে পারবো না ভবিষ্যতের জন্য রেখে দেব। সেই কনসেপ্টটা ঠিক ছিল এবং এখনও এই কনসেপ্টটাই প্রিভেইল করে। যেমন ধরেন নোট অফ ডিসেন্ট নিয়ে যেগুলো হয়েছে, একটা হয় কি যে আমরা 10 জন মিলে কথা বললাম, 8 জন বা 9 জন একই রকম বললেন, একজন ভিন্ন মত পোষণ করলেন, কিন্তু তিনি বললেন ঠিক আছে আপনারা মেজরিটি বা অ্যাবসলিউট মেজরিটি একটা কথা বলছেন, আপনারা এগিয়ে যান, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমি মনে করি এটা ঠিক না। আর একটা হচ্ছে যে আমি ভিন্ন মত করছি, এটা করা ঠিক হবে না, আমি পরবর্তীতে যখন সুযোগ পাবো বা সেরকম পরিবেশ হয় তখন আমার মত নিয়ে আবারও লড়াই করব। আমাদের ক্ষেত্রে দ্বিতীয় রকম হয়েছে। তো এটাও তো থাকতেই পারে, একদম মৌলিক কিছু কিছু বিষয়ে পার্থক্য থাকতে পারে। আর একটা বড় প্রশ্ন ছিল কি, ধরেন মানে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটাকে কিভাবে ব্যাখ্যা করবেন,
কেউ কেউ এটাকে বৈপ্লবী বলতে চেয়েছেন, কিন্তু আলটিমেটলি আবার 106-এর কাছে গিয়ে কনস্টিটিউশনের মধ্যে গেছেন। এই গভর্নমেন্টটা কি কনস্টিটিউশন গভর্নমেন্ট নাকি একটা রেডিক্যাল গভর্নমেন্ট? মানে এক একজন এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন। আপনি যখন রেডিক্যাল বলবেন তার মানে আপনি বিয়ন্ড দি লাইন, কনস্টিটিউশন আপনাকে যতখানি বার করেছে তার বাইরে আপনি যেতে পারেন। আর যদি আপনি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বলেন তাহলে তার বাইরে যেতে পারেন না। তো কোনো কোনো দল ইনক্লুডিং বিএনপি তারা মনে করেছে কনস্টিটিউশনের মধ্যে থাকতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। এই যে প্রক্রিয়াটা হলো সেটা কি আমরা আসলে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যেই দেখতে পাচ্ছি? সবকিছু কি আমরা সেদিকে যাত্রা করতে পারবো সেরকম কি মনে হচ্ছে আমাদের? না, আমি মান্না ভাই যে কথাগুলো বলেছেন এগুলোর সাথে তো প্রায় একই মত, আমাদের কোনো দ্বিমত সেভাবে মেজর নাই। গণতন্ত্রের পথে যাত্রা করতে পারবো কিনা এই প্রশ্নটা এখনো মানে আমি বলতে পারি না যে এটা আগাম বলতে পারবো আমরা। কিন্তু ঐকমত্য কমিশনে আমাদের যে গণতান্ত্রিক চর্চাটা হয়েছে সেটা কিন্তু মানে আমি বলতে পারি যে বিয়ন্ড দি এক্সপেকটেশন। কারণ এই সমস্ত জায়গায় আমরা ভেবেছিলাম তর্ক বিতর্ক হবে, একে অপরের বিরুদ্ধে নানা ধরনের পরিস্থিতি হতে পারে, যেটা পার্লামেন্টে অতীতে আমরা দেখেছি, মারামারি হয়, নানা ধরনের ঘটনা হয়। এখানে একটা ওয়ার্কআউটের মতো ঘটনা ঘটেছে, কিন্তু সেটা আবার আমরা গিয়েও দেখা গেল যে আমরা আবার নিয়েও আসছি। এখানে সবাই চেষ্টা করেছে নিজের যুক্তিটা তুলে ধরতে, যুক্তি খণ্ডন করতে, এবং আউট অফ দি মিটিংও আমরা কিছু মানে নেগোসিয়েশন করেছি যে ভাই এটা একটু মেনে নেন, এটা করেন। মান্না ভাই যে কথাটা বলেছেন যে মানে আমরা আশা করেছিলাম মৌলিক জায়গাগুলোতে আমরা একটা ঐকমত্যে পৌঁছাবো। তো এখানে দেখা গেল যে পরোক্ষভাবে কোনো কোনো দলের মধ্যে এটা কাজ করেছে যে ক্ষমতায় তো আমরাই আসবো, এগুলা কনসিকোয়েন্স আমাদেরকে ভোগ করতে হবে। কোনো কোনো দল এরকম মনে করেছে যে ওনারা অনেক চেঞ্জের কথা বলছেন, ওনারা তো সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, ওনারা এর কনসিকোয়েন্স কি বুঝবেন। কথাটার মধ্যে কিন্তু একেবারে যুক্তি নাই যে বিষয়টা তা না। কিন্তু এই যে যখন আমরা একটা ইকুয়াল সিচুয়েশনে আলোচনা করছি, তখন যখন কেউ মনে করে যে আমি একটা ওনারশিপ জায়গায় আছি, বাকিরা ওনারশিপ থেকে দূরে আছে, বা আমি অথরিটি বাকিরা অথরিটি না, তখন কিন্তু এই প্রবলেমটা হবেই। এবং এটা যেটা হওয়ার কিছুটা হয়েছে সেটা হয়েছেই। আমরা অনেক ফাইট করেছি, ফাইট করি না যে তা না, একটা বিষয়ে হয়তো একবার রেফার ব্যাক করেছি, আবার আলোচনা করেছি, আবার নিয়েছি। এই জায়গা থেকে আপনি বলতে পারেন যে গণতান্ত্রিক একটা চর্চা আমরা এখানে করেছি। পার্লামেন্টে নেক্সট টাইমে গিয়ে এটার একটা রিফ্লেকশন থাকবে। আর যেহেতু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা আগামী দিনে অন্তত জুলাই অভ্যুত্থানের যে একটা মানে আবহ, এটা কিন্তু আরো অনেক দিন প্রিভেল করবে। ম্যাক্সিমাম আগামী পার্লামেন্টে কিন্তু জুলাই অভ্যুত্থান এবং জুলাই সনদ আমাদেরকে কিন্তু কোনো না কোনোভাবে এক ধরনের প্রভাব রাখবে আমাদের উপরে। এবং আপনি দেখবেন আগামী দিনের পার্লামেন্টে রাজনীতিতে যত ধরনের বিতর্ক হবে, যেমন মান্না ভাই এটা ভালোই জানেন যে 90-এর অভ্যুত্থানের পরে আমাদের কাছে কিন্তু বারবার রেফার ব্যাক করেছে আমরা যে 90-এর আমাদের একটা সমঝোতা ছিল, ঐকমত্য ছিল, 3 পার্টির একটা সমঝোতা ছিল, ওইটাকে আমাদেরকে সবসময় মানতে হবে। তখন আসলে কেউ তো মানেনি না, এই তো যারা মানে নাই তারা কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা মানে নাই তাদেরকে কিন্তু বাকিরা আমরা ধরতে পেরেছি বা বলার সুযোগ পেয়েছি যে আপনি আমাদের এই 90-এর সমঝোতা থেকে আপনারা সরে যাচ্ছেন। ঠিক তেমনি আপনি দেখবেন যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা কিন্তু সবাই এক লাইনে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে বলা যায় কি, তাদেরকে আমরা কিন্তু বলেছি যে ভাই আপনারা নোট অফ ডিসেন্টগুলো সরান, নোট অফ ডিসেন্টটা তুলে নেন দেশের মানুষের স্বার্থে। যেমন খুবই সিম্পল কথা বলি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ভারসাম্য করার জন্য, ভারসাম্য আনয়নের জন্য আমরা কিন্তু সিরিয়াসলি ফাইট দিয়েছি। কিন্তু দেখা গেল যে বড় একটা দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করতেছেন। তা আমাদের আর্গুমেন্ট ছিল আমরা তো নির্বাহী বিভাগের ক্ষমতার দাপটেই তো আমাদের রাষ্ট্রটা এরকম ফ্যাসিবাদী জায়গায় গেছে, সেই জায়গায় তো আমরা একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করতে চাচ্ছি, এবং এটা আপনাদের 31 দফার মধ্যে কিন্তু সেটা ছিল। তো এই ফাইটগুলো আমরা মানে চেষ্টা করেছি করার জন্য। এখন প্রসঙ্গ হচ্ছে আমাদের তো একটা ইচ্ছা ছিল যে একটা ঐকমত্য থাকুক। আমরা যদি বলতাম যে ওনারা মানে না আমরাও মানবো না, ওয়ার্ক আউট যান, ঐকমত্য ভেঙে যাক, এটা তো ভেঙে যেতে পারতো। আমরা যেটা মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের পার্টি থেকে আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে যতটুকু সম্ভব একটা অ্যাচিভমেন্ট গোল টাচ করা, আর যেটা পারা যাবে না ওটা নিয়ে আমাদের রাজনৈতিক সংগ্রাম চলবে। আমরা আমাদের কথা বলবো, আমাদের মধ্যে যেহেতু একটা ঐক্য পরোক্ষভাবে তৈরি হয়ে গেছে, এবং নেক্সট ঐক্যটা কিন্তু আমাদের জুলাই সনদ নিয়ে থাকবে। নেক্সটে যারা ক্ষমতায় আসবে আর যারা আমরা যদি থাকি ক্ষমতার বাইরে, যা বিরোধী দল যদি যারা থাকবে, তারা কিন্তু সবসময় ওই সরকারকে ওই জুলাই অভ্যুত্থানের জুলাই সনদের বিষয়টা নিয়েই এক ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টাকে আমরা থাকবো। তবে ইউনিক দিক হচ্ছে যদি সত্যিকার অর্থে জুলাই সনদের এই জিনিসগুলো বাস্তবায়ন করা যায়, তাহলে ডেফিনেটলি একটা ডিফারেন্ট
রাষ্ট্র কাঠামো, এটা গণতান্ত্রিক চর্চা, ক্ষমতার ভারসাম্য, এবং যেটাকে আমরা বলি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। দেখেন ছোট ছোট কয়েকটা বিষয়, যেমন ধরেন 70 অনুচ্ছেদ যদি প্রপারলি কাজ করে, তারপরে 70 অনুচ্ছেদ লেখা আছে একরকম, কিন্তু যদি এটা অন্তরালে যদি মেকানিজম হয় তাহলে তো 70 অনুচ্ছেদ কাজ করবে না, এবং অন্তরালে যে কাজ হবে ওটা কিন্তু ধরা পড়ে যাবে, ওটা এমন না যে খুব গোপন রাখা যাবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা বলছি 10 বছর ক্ষমতায় সীমাবদ্ধ করা প্রধানমন্ত্রীকে। 3 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো যদি কনসালটেশনের ভিত্তিতে নেওয়া হয়। চতুর্থ হচ্ছে কেয়ারটেকার সরকার ব্যবস্থাটা যেভাবে আমরা চেয়েছি এভাবে যদি থাকে, এইরকম 5-7টা ফান্ডামেন্টাল ইস্যু যদি থাকে, তাহলে আমরা নিশ্চিত বলতে পারি। এর বাইরে কিছু আছে, ধরেন পুলিশ সংস্কার কথা আমরা বলেছি, দুদকের সংস্কারের কথা আমরা বলেছি, আদার্স অনেকগুলো সংস্কার, নির্বাচন কমিশন সংস্কারের কথা আছে। এগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায়, কার্যকর একটা বিরোধী দল যদি থাকে, তাহলে আমি মনে করি বাংলাদেশ মোটামুটি একটা লম্বা সময়ের জন্য একটা মানে আধা আধি একটা গণতান্ত্রিক চর্চা বা বেটার ফর্মে আমরা ইনশাল্লাহ করতে পারবো, এটা আমার আশা আর কি। কিন্তু সেই সনদে কি বাস্তবায়নের কোনো রূপরেখা দেয়া হয়েছে? সনদে তো আমরা একটা অঙ্গীকার করেছি প্রত্যেকেই যে আমরা এটা বাস্তবায়ন করব, আমরা এটাকে সাংবিধানিক মর্যাদা দিব, আমরা এই যারা খুন গুমের সাথে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করব, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা, তাদের পুনর্বাসন, এগুলো কিন্তু একটা 7টা অঙ্গীকারে আমরা স্বাক্ষর করেছি। আমরা বলতে এটা যারাই ক্ষমতায় যাবে তারা এটা করতে বাধ্য। তো এখন প্রশ্ন হচ্ছে যে রূপরেখা যেটা, সেটা তো যারা বাস্তবায়ন করবেন তাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে। আমরা যেটা বলেছি যে সাংবিধানিক সংস্কার যেগুলো, এগুলো যাতে প্রথম অধিবেশনে হয়ে যায়, এবং এটা করা সম্ভব, কারণ আমরা যে এক্সারসাইজটা করেছি এটা কিন্তু এক অর্থে গণপরিষদের এক্সারসাইজ করেছি, টু দ্য পয়েন্ট, ধারা, সংবিধানের অনুচ্ছেদ, এভাবেই আলোচনাগুলো আমরা করেছি। সুতরাং আমি মনে করি যে এটা খুব ইমিডিয়েটলি এফেক্ট দেওয়া সম্ভব। গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে যে নেতারা ছিলেন তারাই বাইরে থাকলেন এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটা হচ্ছে যে আসলে সনদ তৈরির ব্যাপারে তো সবাই একমত হয়েছে। সনদের যেহেতু ড্রাফটটা তৈরি করা হয়েছে, এটা নিয়ে আবার আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা সবাই এটাকে মানে এগ্রি করে গেছি, সেটা কিন্তু এনসিপিও এগ্রি করে গেছে। তারাও তো সব কনসালটেশনে পার্টিসিপেশনে, এমন একটা দিনও ছিল না যে এনসিপি অ্যাবসেন্ট ছিল, এবং সবচেয়ে ভাইটাল মানে পার্টিসিপেটর হিসেবে কিন্তু তারা সেখানে ভূমিকা রেখেছেও। প্রশ্ন হচ্ছে যে সেখানে এরপরে আমাদের কাছে কিন্তু নামও চাওয়া হয়েছে যে আপনারা কারা কারা স্বাক্ষর করবেন। এনসিপি কিন্তু নামও পাঠিয়েছে, নাহিদ ইসলামের নাম এবং আক্তার হোসেনের নামও পাঠিয়েছে। অর্থাৎ সনদ নিয়ে কিন্তু কোনো ধরনের আমি মানে ঐকমত্যের ঘাটতি দেখি না। সনদ নিয়ে একটাই খুঁত আছে, সেটা হচ্ছে ওখানে 7-8টা বিষয়ে একটা নোট অফ ডিসেন্ট আছে। আসল বিতর্ক যেটা, দুটো জিনিস, একটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেয়া, এবং এটাকে যে প্রসেসের মধ্যে আমরা গেছি এটা হচ্ছে এটা কি সাংবিধানিক অর্ডার হবে, সংবিধান অর্ডার হবে নাকি অধ্যাদেশ হবে, অ্যান্ড দেন গণভোটটা কি আগে হবে না গণভোটটা ইলেকশনের সাথে হবে, এখানে মৌলিক আসলে পার্থক্যটা। এনসিপি কি চাচ্ছে? না, এনসিপি চাচ্ছে নির্বাচনের আগে গণভোট, ঠিক আছে। এটাকেও আমি খুব মেজর মনে করি না। আমি মনে করি যে আগে হোক আর পরে হোক, এটা গভর্নমেন্টের পক্ষে মানে রিজলভ করা খুব সহজ। প্রবলেম একটাই, সংবিধান আদেশটা নিয়ে। সংবিধান আদেশটার ব্যাপারে বিএনপির মানে রিজার্ভেশন আছে, এবং এনসিপির বক্তব্য হচ্ছে বা আমাদের অনেকেরই বক্তব্য হচ্ছে, এটা আমরাও একমত এটার সাথে, যে একটা সংবিধান আদেশ বা এমন একটা অর্ডার, বা মান্না ভাইরা বলেছিলেন যে 106-এর একটা মতামত নেওয়ার জন্য। এখন প্রশ্নটা অন্য জায়গায়, এর বাইরে একটা কথা আছে যেটা পাবলিকলি আসছে না, যেটা আমরা অন্তরালে আলোচনাটা করেছি। একটা সলিউশন সম্ভব, সেটা হচ্ছে যদি আপনার নোট অফ ডিসেন্টের একটা প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে আপার হাউসে পিয়ার, মানে ভোটের পিয়ার। আপার হাউসটা তো আসলে পিয়ারের মধ্যেই হবে, ভোটের পিয়ারটা যদি সেটেল করা যেত, তাহলে আমরা মনে করি যে এই সলিউশনগুলো হয়ে যেত। এনসিপিরও বা জামাতেরও যে সমস্ত বিষয়ে দ্বিমত আছে, এটা সলিউশন করা যেত। সেজন্য আমরা সবাই মিলে কিন্তু বিএনপিকে অনুরোধ করেছি যে আপনারা অন্তত একটা মানে নোট অফ ডিসেন্ট আপনারা একটু উইথড্র করে নেন, সেটা হচ্ছে আপার হাউসে ভোটের পিয়ারের দাবিটা আপনারা অ্যাকসেপ্ট করে নেন। এই জায়গায় কিন্তু আমরা ম্যাক্সিমাম সবাই একমত, এবং আমরা এটাও বলেছি যে আপার হাউসে যদি ভোটের পিয়ার না হয় তাহলে আপার হাউসে কিন্তু আর কোনো কার্যকারিতা থাকে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি, আমরা ভেবেছিলাম এটার ব্যাপারে একটু নমনীয় হবে, তো এই জায়গায় খুব কঠোর অবস্থানে তারা গেছে। এখনও আমি মনে করি এটা করা সম্ভব। বিএনপি যদি এটাতে একটু ছাড় দেয় তাহলে এনসিপিও কিছুটা সরে আসবে এবং এটা সমাধানে পৌঁছানো যাবে। এখানে সনদের স্বাক্ষর নিয়ে সনদের কোনো কার্যকারিতা নষ্ট হচ্ছে আমি মনে করি না, কারণ আমরা যেটা স্বাক্ষর করেছি ওটা আসলে অঙ্গীকারে স্বাক্ষর করেছি। সনদের ব্যাপারে আমরা একমত হয়ে গেছি আরও আগে। সনদের ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে আমার কাছে মনে হয় না।
আমরা অঙ্গীকারের স্বাক্ষরটা করি নাই, এবং অঙ্গীকারের স্বাক্ষর না করাটা বড় কিছু না, কারণ আমি তো এটা অঙ্গীকার করছি এটা করব বলে। বাট অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমি যদি অঙ্গীকারের স্বাক্ষর না করি আমি সনদকেই মানছি না, একদম মনে হতে পারে। কিন্তু সনদ কিন্তু আমরা মেনে গেছি, এবং আমাদের সাথে যে করেসপন্ডেন্স হয়েছে এখানে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে যে আমরা সবাই এটার ব্যাপারে একমত হয়েছি, শুধু নোট অফ ডিসেন্টগুলো ছাড়া। সুতরাং এখানে মানে মানুষ মনে করছে যে সনদের ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত আছে, বিষয়টা কিন্তু তা না। আপনি কি এই তরুণ নেতাদের মনোভাব বোঝার কি কোনো চেষ্টা করেছেন? আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে এনসিপিকে বুঝতে আমার প্রথম থেকেই কষ্ট হয়েছে। আচ্ছা, অসাধারণ একটা অবদান ফ্যাসিবাদকে সরাবার কারণে তার প্রতি বা তাদের প্রতি আমার ভালোবাসা বলেন, শ্রদ্ধা বলেন, যেভাবে শব্দটা বলেন না কেন সেটা আছে। কিন্তু এর মানে এই নয় যে অরাজনৈতিক কথাবার্তা, আচরণ, উচ্চারণ এগুলো যখন হবে সেগুলোর ব্যাপারে আমি খুবই অ্যাপাথেটিক থাকবো, দেখব না। আমার মনে হয়েছে যে তাদের মানে আবির্ভাব থেকে দল করা, তারপরে এই পর্যন্ত যাই করেছে এগুলোতে তারুণ্যের আবেগ বেশি ছিল, লাইক অ্যাংরি ইয়াং মেন, মানে সব ব্যাপারই ভাঙচুর করার মতো। এমনিতেই তো জেনজি সম্পর্কে বলে না যে ওরা কোনো স্ট্রাকচারাল রিফর্মে বিশ্বাস করে না, ওরা কেবল বিদ্রোহ করতে যায়, মানে এই ধরনের একটা ট্রেন্ডের মতো মনে হয়েছে। এমন কিছু কিছু কথা তারা বলেছে যেগুলো মানুষের কাছে যায়ও নেই। ধরেন সেকেন্ড রিপাবলিক, কোথাও শোনেন এখন কথা, কেউ জানেন সেকেন্ড রিপাবলিক কি ফার্স্ট রিপাবলিকই মানুষ বোঝে না, কিন্তু এইটার উপর ভিত্তি করে তারা অনেক কথা বলেছে। এই ঘোষণা মানে জুলাই ঘোষণা বা জুলাই সনদ দিয়ে তারা তো শহীদ মিনারে সমাবেশ করে ঘোষণা করে দেবে এরকম করে বলেছে। তখন আমি বোঝার চেষ্টা করেছি দূর থেকে, তাদের সাথে কথা বলে বুঝবো, একটা এক্সচেঞ্জ হবে, এই রকম পরিবেশ আমি পাই নাই। পরবর্তীতে আমি তাদের বহুভাবে অবজার্ভ করেছি, বিশেষ করে তারা যখন টেলিভিশনে এসছে, টক শোতে বা অন্য কিছুতে, আমি দেখেছি এদের অনেকেরই বা প্রায় সবারই কনসেপ্টের দিক থেকে অনেক রিচ মনে হয়েছে। মানে এমনিতেই তো ধরেন বর্তমান প্রজন্মের যারা কথা বলে তারা আমাদের চাইতে ভালো কথা বলে। আমাদের সময় মানে আমরা যখন এই প্রজন্মে ছিলাম তখন বা সেই সময় যারা রাজনৈতিক নেতারা ছিলেন, একটা বক্তৃতা করবার সময় সেন্টেন্সই কমপ্লিট করতে পারতো না, মাঝখান দিয়ে আরেকদিকে চলে যেত, মানে মিনিং অন্যদিকে চলে যেত। কিন্তু এদের কথা খুবই গোছানো, দে ক্যান মেক দেয়ার পয়েন্টস এবং অন্যকে কনভিন্সও করতে পারে। এগুলো থেকে আমার মনে হয়েছে যে এটার মধ্যে অনেক সম্ভাবনা আছে, কিন্তু তারপরে মানে অদ্ভুত কিছু আইডিয়া তাদের মধ্যে আছে। তারা মনে করে যে আবার একটা অভ্যুত্থান হবে এবং সেটা খুব বেশি দেরি নয়। আপনি যে বলেন অরাজনৈতিক, এক্ষেত্রে কোন কথা বা কোন কর্মকাণ্ডকে আপনার অরাজনৈতিক মনে হয়েছে সেটা কি একটু বলবেন? কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দাও, আলটিমেটলি হয়নি তো। এমনকি যিনি এই কনস্টিটিউশন কমিশনের চিফ ছিলেন তিনিও প্রথম বলেছিলেন 120 পুনর্লিখন করতে হবে, উনি ওই জায়গাতে থাকেননি। মানে কতগুলো রিয়েলিটির বিষয়ে কনস্টিটিউশনের মতো এত একটা জরুরি এবং জটিল কঠিন জিনিস এত আবেগের উপরে বলা যায় না। কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেবেন কেন? আপনি ওটাকে রেখেই তো কাজ করবেন, যাই করেন। আর বিশেষ করে ধরেন 7A 7B বাতিল হবার পরে যখন আপনার ফান্ডামেন্টালস অফ কনস্টিটিউশন বা বেসিক্স অফ কনস্টিটিউশনও আপনি চেঞ্জ করতে পারছেন, তখন এইটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই করা যেতে পারে। এবার এই যে বিতর্কগুলো, এই বিতর্কের কোনো সুযোগ বা পরিবেশ এদিকে তারা লক্ষ্যই করেনি। আমি এটা মনে করি প্রধানত ইনএক্সপিরিয়েন্স বা কী বলবো, আমি যে অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কনস্টিটিউশন ব্যাপারে তা নই, কিন্তু তারপরেও মনে হয়েছে যে এই জায়গাতে যে ধৈর্য দিয়ে মানে একটু ইনসাইট বলছি নিয়ে চিন্তা করার বিষয় এরকম মনে হয়নি। ফলে ধরেন যদি আমি এটা বলি যে সই যে করলেন না তারা, আলটিমেটলি তো সই করবে, তারা বলেছেন যে সই করবে এবং সে তাদেরকে স্পেসও রাখা হয়েছে। এই অ্যাডজাস্টমেন্টের বিষয়ে তাদের ভাবতে হবে। এখন সরকার আমাদের কোনো প্রতিপক্ষ নয়, এখন কেন আমি মনে করি কোনো সময় ছিল না। একটা গভর্নমেন্ট আছে যার পরবর্তী টার্গেটটাই এখন আছে, পরের সরকার এসে কোনো অংশই নেবে না, তো ওকে আপনি কিসে দায়ী করবেন? সমালোচনা করতে পারেন বেটারমেন্টের জন্যে, তার বেশি তাকে আপনি প্রতিপক্ষ মনে করে লড়াই করে জেতার কোনো বিষয় নেই, এটার ছায়ার সাথে লড়াই করার মতো হবে। যাদের সম্পর্কে প্রফেসর ইউনূস বললেন যে ওরা আমার নিয়োগকর্তা, তাদের মধ্যে এটা লেগে গেল। এই বিষয়টা মানে তাদের বয়স কম বা অন্য কারণে আমি হয়তো এক্সকিউজ দেব, কিন্তু তাদের কাছেই কিন্তু মানুষ এক্সপেক্ট করেছিল একদম নতুন একটা রাজনীতি নির্মাণ করবে তারা।
নতুন মানে রাজনীতির সাথে সাথে গুণগত রূপান্তর যা যা করতে হয় তারা তো এই বাসি মিস করেছে। খেয়াল করে দেখেন ডাকসু ইলেকশনে তাদের পারফরমেন্স বা তাদের রেজাল্ট এগুলো কেন হলো, সেই জায়গাতে আমি মনে করি যে তাদের ওভারস্টেপিং বলবো বা আন্ডারস্টেপিং বলবো, মানে যথাযথ পদক্ষেপ নিয়ে কর্মসূচি নিয়ে তাদের কাজ করতে পারেনি, ভুল সেগুলো বলছি আমি। ডাকসু ইলেকশন যখন আনলেন তো আমরা দেখবো যে এখন দেশের বেশ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আমরা দেখলাম, শিবিরের জয় নিরঙ্কুশ বলা যায়। এই ফলাফলের আসলে প্রতিফলন আমরা জাতীয় নির্বাচনে কতটা দেখতে পারি? এটার প্রভাব পড়বে, কেউ যদি বলে পড়বে না তাহলে ভুল বলবে, কিন্তু এমন প্রভাব পড়বে না যে জাতীয় নির্বাচনের ফলাফলটা পাল্টে দিতে পারে, তা মনে হচ্ছে না আমার। মানে আমরা তো মানে আমি যেমন মাঠ দেখি, ধরেন ৩০টা আসন আমার একদম পুরা চোখের সামনে এরকম ছবির মতো না থাকলেও আমি মোটামুটি জানি যে কোথায় কী কী হতে পারে, কোন সিটে কী হতে পারে, রেজাল্ট কী হতে পারে। ওগুলো থেকে আমার ধারণা হচ্ছে যে জাতীয় নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারবে না, কিছু ডিফারেন্স তৈরি করতে পারবে। কারণ এই যে ছাত্র যারা ভোট দিয়েছে তাদের তো মুরব্বী আছে, পিতা মাতা আত্মীয় স্বজন আছে, তারা প্রভাবিত হবে। এইভাবে আমি মনে করি একটা প্রভাব তো পড়বেই। আমরা এর আগে কয়েকদিন আগে একটা জরিপ দেখলাম, ইনোভেশনের একটা জরিপ। এই যে জরিপের ফলাফল বা আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো যে হলো তার প্রতিফলন আপনি কতটা দেখতে পান নির্বাচনে, জাতীয় নির্বাচনে? জরিপগুলো প্রায় আমরা সবগুলোই অবজার্ভ করেছি, দেখেছি। আমার কাছে মনে হয়েছে জরিপগুলো মোর অর লেস এখানে কিছুটা বাস্তবতার প্রতিফলন আছে। কারণ হচ্ছে জরিপের যে স্যাম্পলিং এবং যেভাবে তারা করেছে, প্রফেশনাল ওয়েতেই তারা করেছে। জরিপের কিছু সীমাবদ্ধতা থাকে, অনেক সময় ভুল স্যাম্পলিং হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে আরবান অ্যান্ড রুরাল একটা মানে ডিফারেন্সিয়েট থাকে। বাট আমি যেভাবে দেখলাম ওনারা যেভাবে স্যাম্পলিং করেছেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে জরিপগুলো মানে একেবারেই ফেলে দেওয়ার মতো না। কারণ এটা রিফ্লেকশন আমরা কিন্তু ডাকসুতে, তারপরে চাকসুতে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। মান্নাবের সাথে আমি একমত, এবং আমি বলতে পারি মান্নাবের সাথে আমি আর একটু যোগ করি। সেটা হচ্ছে অতীতে যখন এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচন হতো, এটা জাতীয় নির্বাচনকে অত প্রভাবিত না করতো, কম। এখন বেশি করার কারণ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনাকে মনে রাখতে হবে। এই যে ডাকসু নির্বাচনে কি রেজাল্ট হচ্ছে, চাকসুতে কি রেজাল্ট হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে একদম গ্রামান্তরের লোকেরা, ইভেন আমাদের যারা মানে বাইরের আমাদের এক্সপেট্রিয়েটরা আছে বা প্রবাসী বাংলাদেশিরা আছে, তারাও কিন্তু আমি দেখছি তারাও প্রতিক্রিয়া দিচ্ছে, তারাও ওখানে এঙ্গেজ করতেছে। আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। একজন ব্লগার একটা ডাকসু নির্বাচনের উপর উনি একটা জরিপ করলেন, মানে উনি ওনার পেজে দিলেন, খুব পপুলার ব্লগার, উনি দিলেন যে এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই শুধু মতামত দিবেন। তো দেখা গেল ওখানে 1 লক্ষ কত হাজার মতামত দিয়েছে। আমি ভাবলাম ভোটার হচ্ছে 40,000, তাহলে 1,20,000 লোক মতামত দিল কেন? তার মানে হচ্ছে ওই লোকেরা এত বেশি এঙ্গেজ যে সেটা জানার পরেও সে মনে করতেছে আমি দিয়ে দিই মতামত। তো এই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে মান্নাবের সাথে আমি যোগ করবো এটা, যে এবারে এটার এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্রভাব জাতীয় নির্বাচনকে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রভাবিত করবে। আমি বোঝার চেষ্টা করেছি যে এই কাজটা কেন হচ্ছে। ধরেন ইয়াংরা কেন জামাতের দিকে বেশি ঝুঁকতেছে, প্রফেশনালরা কেন বিএনপিকে পছন্দ করতেছে। একটা কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে যখনই আপনার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আপনি দেখবেন তখনই কিন্তু মানুষ সবসময় যারা ক্ষমতাসীন, যারা প্রভাবশালী, যারা শক্তিশালী, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ঠিক আছে, যখনই মানুষ সুযোগ পেয়েছে, একদম এটা ব্রিটিশ পিরিয়ড থেকে দেখলে, পাকিস্তান পিরিয়ড থেকে দেখলে আপনি এটা দেখবেন। মুসলিম লীগ যখনই ক্ষমতায় গেছে, এত পপুলার দল, তখনই তার বিরুদ্ধে কিন্তু আবার লোক মানে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এত পপুলার দল, মানে মান্না ভাইদের তো এখানে বিরাট অবদান, যে 70-এর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আবার মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তো বিএনপি ধরেন 91 সালে ক্ষমতা এসেছে, আবার 96-তে ক্ষমতা হারিয়ে ফেলেছে, আবার আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে। প্রত্যেকটাই হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের ফল। সরকার পরিবর্তন হলে এই সময় এসে মানুষ আসলে সরকার হিসেবে কাকে মনে করছে? আমার ধারণা যে মানুষ সবচাইতে পাওয়ারফুল হিসেবে দেখছে বিএনপিকে। এবং এর কারণ আমি মানে খোঁজ করে দেখলাম কেন দেখেছে। মানুষ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ক্ষমতাটা মাপে কি দিয়ে? প্র্যাকটিক্যালি ক্ষমতাটা মাপে আমাদের দেশে যেটা খুব ক্যাশ ফ্লো আছে। যেমন ধরেন আমাদের দেশে একদম ক্যাশ ফ্লো হয় কোথায়? ওই যে নৌঘাট, বাস টার্মিনাল,
তারপরে গরুর হাট, ইজারা, এগুলোতে খুব কাজ করে। তো এইগুলো প্রত্যেকটাতে কিন্তু একদম ক্যাশ ফ্লো, মানে 5 টাকা 10 টাকা 20 টাকার এই মানে টোল, এগুলোতে। তো এই সব কিছুর স্টাবলিশমেন্ট ছিল আওয়ামী লীগের হাতে, আওয়ামী লীগ দখল করেছিল। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি যেহেতু সবচাইতে শক্তিশালী দল বা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, তাদের অনেক ত্যাগ ছিল, এই জায়গাটায় দেখা গেল যে বিএনপির প্রভাবটা ওখানে গিয়ে, মানে বিএনপি অনেকটা এটা টেক ওভার করেছে। জামাত কিছু কিছু জায়গায় করেছে, এনসিপি কিছু কিছু জায়গায় করেছে, কিন্তু মেজর পোর্শনটা করেছে বিএনপি। তারপর আরো কিছু জিনিস আছে, যেমন ধরুন কন্ট্রাক্টারি, আমাদের এগুলো মানুষ সচক্ষে দেখে যে তার প্রভাব কি, থানায় কার প্রভাব বেশি, এগুলো দেখে। অ্যাপারেন্টলি মানুষের মনের মধ্যে ধারণা জন্মেছে যে বিএনপি এখন পাওয়ারফুল দল, ফলে সে যখন মতামত পেশ করতে পারে তখন সে ওই যে বললাম যে সূত্রটা কাজ করে, যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে দাঁড়ায়। এবারে নির্বাচন যদি একদম মানুষ ভোট দিতে পারে তাহলে এটার প্রভাব বিএনপির বিরুদ্ধে কিছুটা পড়বে, এবং এর বেনিফিটটা কারা পাবে? এর বেনিফিটটা যারা মানুষ মনে করবে যে বিএনপির কাউন্টার কে। একটা সময় আমরা দেখতাম কাউন্টার মনে করতো এনসিপি সহ আমরা যারা নতুন কাজ করেছি তাদেরকে, জামাতকে মনে করতো। কিন্তু এই যে ডাকসু রাকসু চাকসুর ইলেকশনের পরে এটা একটু, যেটা মান্না ভাই বললেন যে ডাকসুতে যখন এনসিপির ছাত্র সংগঠন কম ভোট পেলে হেরে গেলো, বা জাকসুতেও হলো চাকসুতেও হলো, তখন মানুষ মনে করতেছে যে বিএনপির কাউন্টার হচ্ছে জামাত, ফলে এই অ্যাডভান্টেজটা জামাত পাবে। মান্না ভাইয়ের সাথে আমি একমত যে এটা একদম একেবারে রাত দিন তফাৎ করে ফেলবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটার কিছুটা মানে প্রভাব পড়বে এবং কিছুটা পরিবর্তন, মানে এক্সপেক্টেড জায়গা থেকে কিছুটা চেঞ্জ আসবে। আপনি দেখেন 91তেও মানুষ এক্সপেক্ট করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, কিন্তু এটা পাল্টে দিয়েছে, বিএনপি ক্ষমতা চলে আসছে। 96তে বিএনপির রমরম অবস্থা, কিন্তু আওয়ামী লীগ জিতে গেছে। ঠিক একই অবস্থা আমি 2008এও আমরা দেখেছি। ঠিক আছে, এরকম এটার প্রবলেম, কারণ 2008 দেখা গেলো যে বিএনপির ভোট অনেক কমে গেছে, বিএনপি একদম নেমে মানে 30-40 এর মানে ঘরে চলে আসছে, এবং জামাত তো আরো কম, একদম 2টা সিটে চলে আসছে, 2টা বা 3টা সিটে চলে আসছে। সেখানে এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি ছিল। তো এই কারণেই আমার কাছে মনে হয় যে এই জরিপগুলোর এবং ছাত্র সংসদ নির্বাচনের কিছুটা প্রভাব আছে আর কি। ক্যাশ ফ্লোর হাবগুলোর মধ্যে আপনি হয়তো বা চাঁদাবাজির ব্যাপারটা বোঝাতে চেয়েছেন, সেই ব্যাপারটা কি বিশ্ববিদ্যালয়ের ভোটে কি কোনো প্রভাব ফেলেছে? না, বিশ্ববিদ্যালয় হিসেবটা অন্যরকম, এটা আমার অবজারভেশনটা বলি, মান্না ভাইয়ের হয়তো ভিন্ন অবজারভেশন থাকতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগ দখল করে নিয়েছিল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, এবং ছাত্রদল শিবিরকে তারা কিন্তু সেখান থেকে এক ধরনের জোর করে বের করে দিয়েছে। কিন্তু শিবিরের একটা মেকানিজম আছে, তারা আন্ডারগ্রাউন্ড কাজ করে, শুধু শিবিরের না, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টের ওই মেকানিজমটা আছে। মান্না ভাই ওই আন্দোলন, ওই ধারার রাজনীতি করেছেন লম্বা সময়। আন্ডারগ্রাউন্ড মেকানিজম কি ছাত্র ইউনিয়ন বা ছাত্র ফেডারেশনে কি আমরা দেখি? না, এটা ছিল এক সময়, এখন আমি জানি না, আমি যেহেতু আমার কাছে ডাটা নাই। মানে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শিবির জামাতের রাজনীতি কিন্তু আপনি বলতে পারবেন না যে নিষ্ক্রিয় ছিল, ওরা কিন্তু যে কোনো ফর্মে হোক ওদের রাজনীতিটা খুব সক্রিয় ছিল। কিন্তু ছাত্রদলের রাজনীতিটা সেইভাবে, সেই অর্থে অর্গানাইজিং ফর্মুলার মধ্যে সক্রিয় ছিল না। ছাত্রদল রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ক্যাম্পাসগুলোতে শিবিরের রাজনীতি আন্ডারগ্রাউন্ড ফর্মে সক্রিয় ছিল, এবং এটা থাকার তাদের সাংগঠনিক একটা মেকানিজম আছে। তো এই মেকানিজমের কারণে দেখা গেছে ক্যাম্পাস পলিটিক্সে তারা অ্যালাইভ ছিল, আর ক্যাম্পাস পলিটিক্সে ছাত্রদল বা ছাত্র ফেডারেশন বা ছাত্র ইউনিয়ন ওইভাবে হয়তো অ্যালাইভ ছিল না, বা আরো একটু দুর্বল ছিল। তো যখনই ছাত্রলীগের পরাজয় ঘটেছে সেখানে ওই ক্যাম্পাস রাজনীতিতে অ্যাডভান্টেজটা কিন্তু শিবির পেয়েছে, এবং এবারে শিবিরের যে ফ্লোটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু 2 বছরের পরে এই ফ্লোটা আর কম দেখতে পাবেন, কারণ ক্যাম্পাসগুলোতে যখন গণতান্ত্রিক রাজনীতির চর্চা থাকবে, তখন ছাত্রদল সক্রিয় থাকবে, ছাত্র ফ্রন্ট শক্তিশালী থাকবে, ছাত্র ইউনিয়ন থাকবে, সবাই যখন পাশাপাশি মিছিল সমাবেশ করতে পারবে, তখন কিন্তু ওই দখল সত্ত্বের জায়গাটা কাজ করবে কম। ক্ষমতাসীনদের বাইরে যাওয়ার যে প্রবণতার কথা আপনি বললেন, আপনার কি সেই ক্ষেত্রে মনে হয় যে সেই প্রবণতা উল্টোভাবে কাজ করবে সেখানে? না, সেই প্রবণতা ছাত্রদের মধ্যেও কাজ করবে। এখানেও একটা জিনিস, যে ঘটনার পরে ছাত্রদল যেভাবে ক্যাম্পাসগুলোতে অ্যাক্ট করেছে, সেখানেও ছাত্রদের কাছে এটা মনে হয় পছন্দ হয় নাই, আমার কাছে মনে হয়েছে। এবং আপনি দেখবেন এখানে শিবির বা জামাতকে সাধারণত মনে করা হয় তারা প্যানেল ভোট নির্ভরশীল। এবারেই প্রথম দেখা গেছে তারা প্যানেল ভোটের বাইরে গিয়ে তাদের কিছু কৌশলতা অবলম্বন করেছে, তারা এক ধরনের ইনক্লুসিভ ফর্মুলা নিয়েছে। এটা আগেও শিবির নিয়েছে, মান্না ভাই বলতে পারবেন 81-তে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুতে তারা জিতেছে, তখনও কিন্তু তারা নারীদেরকে আকৃষ্ট করা, মহিলা হোস্টেল মানে ছাত্রী হোস্টেলে বিপুল ভোটে জিতা, তারপরে নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীকে অ্যাকোমোডেট করা, এই ধরনের পলিসি তারা নিয়েছে। কিন্তু সমস্যা যেটা হয় যে যখনই তারা ক্ষমতায় বসে, মানে ধরেন ডাকসুতে জিতলো, চাকসুতে জিতলো, তখন অনেকগুলো
আইডিওলজিক্যাল কনফ্লিক্ট তৈরি হয়। যেমন খুবই সহজভাবে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যখন ধরেন ডাকসুর অভিষেক হবে, তখন সেখানে দেখা যায় যে ব্যান্ড আসবে, ছেলে মেয়েরা সেখানে আনন্দ করবে। তখন কিন্তু শিবির যেহেতু একটা ইসলামিক আইডিওলজিতে বিশ্বাস করে, তখন তার ভেতর থেকে লোকেরা প্রশ্ন তুলবে যে এটা তো ইসলামিক আইডিওলজির সাথে কনফ্লিক্ট করে, তোমরা এগুলাতে কেন জড়াচ্ছ? তখন হয়তো তারা বলবে যে এটা আমরা যেহেতু ছাত্রছাত্রীদের রায় পেয়েছি। এই আইডিওলজিক্যাল কনফ্লিক্টগুলো চলবে, এবং এই আইডিওলজিক্যাল কনফ্লিক্টে গিয়ে দেখা যাচ্ছে যে তারা বেশি দূর আগাতে পারবে না। যখনই তারা আগাতে পারবে না, তখনই সাধারণ ছাত্ররা বলবে ওদেরকে তো আমরা যত উদার মনে করেছিলাম তারা তো তত উদার না, আসলে তারা ভোটের জন্য মনে হয় উদার হয়েছিল। এটা একটা ডিক্লাইনিং ফ্যাক্টর কাজ করবে এখানে। টোটালটাই আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে এই প্রাথমিক অ্যাডভান্টেজটা এই সময়ে পাওয়া গেছে, কিন্তু এটা গণতান্ত্রিক চর্চাটা যদি ক্যাম্পাসে চলতে থাকে তাহলে এই অ্যাডভান্টেজটা তারা পাবে না, পরে আস্তে আস্তে এটা কাটিল হয়ে যাবে। এবং আমাদের এখানে আমরা সবসময় দেখেছি যে যখনই শিবির আপার হ্যান্ড পেয়েছে, তখন অ্যান্টি শিবির একটা কোয়ালিশন হয়ে যায় সবার মধ্যে। আপনি দেখবেন 81-তে শিবির ইলেকশনে জেতার পরে 91-তে এসে কিন্তু শিবিরের বিরুদ্ধে টোটাল কোয়ালিশন হয়েছে, এবং সেই কোয়ালিশনে দেখা গেল শিবির হেরে গেছে। তো এটাও ভবিষ্যতে একই রকম কাজ করবে, সবকিছু বিষয়টা এমন না, কিন্তু এটা একটা প্রবণতা আছে অতীতে, সেটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম আর কি। অন্যরকম একটা মেকানিজম, হিডেন পলিটিক্স, এটা আসলে আমাদের সামগ্রিক পলিটিক্যাল স্ফিয়ারের জন্য কতটা স্বাস্থ্যকর আপনার কি মনে হয়? আমি বুঝেছি তা হচ্ছে যে এই সময়টাতেও শিবির অ্যাক্টিভ ছিল, সেই তুলনায় ছাত্রদল অ্যাক্টিভ ছিল না। তার মানে তাদের সাথে কন্ট্যাক্ট, আমি যদি বুঝে থাকি এটা বুঝিয়েছে। আর আরেকটা জিনিস আছে যেটা সে বলেনি, তা হচ্ছে যে কোনোভাবে হোক না কেন এক ধরনের ব্র্যান্ডিং হয়ে যায়। মানে আপনি অতীতে যেরকম ছিলেন, উনি যেরকম ছিলেন, আমাকে তখন দেখেনি, আপনি যেরকম ছিলেন ওনাকে একই রকম, দুটা ব্র্যান্ড ছিল। আপনিও হয়তো গেস্ট রুম কালচার করবেন, আপনিও হয়তো ওই রকম করে ভর্তি বাণিজ্য করবেন, আপনি তো হল দখল করবেন, আপনাকে আর তাকে আলাদা করে দেখা যায়। এখন আমার ছাত্রলীগ নেই, কিন্তু যদি আবার ছাত্রদল আসে তাহলে হয়তো ওই একই কাজ করবে। এই ফ্যাক্টরটা কাজ করেছে আমার মনে হয় তাই। তো ফলে হয়েছে কি, মনে করছে ওর চাইতে এরা ভালো, এরা যে ভালো, এদের কিন্তু এই ভোটটা পলিটিক্যাল না, ইসলামী আদর্শ, কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠার জন্য ভোট দিয়েছেন, ব্যাপারটা এরকম না। মনে হয়েছে এরা সোবার, ডিসেন্ট, সাবমিসিভ, কথাবার্তা বলে, মানুষের সাহায্যে এগিয়ে যায়, এদেরকেই দিই। মানে ট্রমা থেকেই আসলে এই ব্যাপারটা হয়েছে, এমন কি বলতে পারেন? মানে এটাকে যদি ট্রমা বলেন তো ট্রমাই, হ্যাঁ এক ধরনের ট্রমা তো বটেই, কারণ গেস্ট রুম কালচারটা বিরাট ট্রমা না। এখন যদি মনে হয় যে এর বদলে ওকে দিলে সেও একই কাজ করবে, তখন আমি দেবো কেন? বরঞ্চ আমি যদি মনে করি যে একে দিলে সে কাজ করবে না, আমি তো তার কাছেই যাব, তাই করেছে। তুই যে ক্রাইসিসের কথা মঞ্জু বললো, সেটা কিন্তু জেনুইন মানে ওদের তো নিজস্ব একটা রাজনীতি আছে, সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটা এখন আপডেটেড সংস্কৃতির সাথে যায় কি না, একটা ব্যান্ড শো তারা অ্যালাউ করবে কি না। ধরেন যেমন আমি আমার এলাকাতে গেছি পুজোর মধ্যে, সব জায়গায় গেছি, আমি তো পুজোর মধ্যে আগেও গেছি, এখনও যাই, কেউ আমারটা প্রশ্ন করেনি। কিন্তু জামাত ইসলামী শিবিরের ওখানে গেছে, গিয়ে মূর্তির সামনে বসেছে, হুলস্থুল প্রশ্ন হয়ে গেছে। এটার আনসার কি দেবে তারা? এটা তাদেরকে প্রিপেয়ার করতে হবে। তো এই ধরনের কালচারাল প্রশ্নের সামনে পড়বে তারা, এবং আরও অনেক কিছুই পড়তে পারে। আমি মনে করি যেমন ধরেন সামনে যখন নির্বাচন হবে, এখন কিন্তু পৃথিবীব্যাপী দ্বন্দ্ব বা লড়াইটা আদর্শের হচ্ছে না। উনি সমাজতন্ত্র চান, ইনি ইসলাম চান, উনি গণতন্ত্র চান, এইটা না, প্রোগ্রাম। আমি যে ক্রাইসিসে আছি, ঢাকা শহরে এই যে যানজট, যে ভালো প্রোগ্রাম দিতে পারবে, যেটা করলে আসলে যানজট দূর হবে, মানুষ ওকে ভোট দেবে, সে কোন আদর্শে বিশ্বাস করে এটা দেখবে না। মানে এখন যতখানি প্রোগ্রামেটিক মানুষের সাপোর্ট পাবেন, এই ইডিওলজির ভিত্তিতে ওরকম করে কিন্তু পাবেন না, এটা হচ্ছেও না। তো ওইখানে যদি শিবির মনে করে বা জামাত ইসলাম মনে করে যে তারা ইসলামের আদর্শ নিয়ে যাবে, তো বহু লোক এরকম বলবে, ঠিক আছে, ওটা তো ঠিক আছে, আল্লাহ রসুলের ব্যাপার আমরা তো করছি, কিন্তু এইখানে আমার ক্রাইসিসটা এইটা, তার সলিউশন কি? এই যে নতুন বাংলাদেশ গড়বেন, সেই বাংলাদেশ গড়ার তো আপনার একটা রোড ম্যাপ থাকবে, একটা পরিকল্পনা থাকবে। এই ইকোনমিক রিফর্মস আমি করব, এইভাবে আমি দুর্নীতি দূর করব, এইভাবে আমার জিডিপি বাড়াবো, অ্যান্ড এইভাবে আমি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করব। তো সেইটা অ্যাবসলিউটলি, মানে ধরেন আপনি যেমন দেবেন আমি একই লাইনেই দিতে পারি। যদি আপনি একই সাথে ধরেন জামাতকে একটা বাজেট করতে বলেন, বিএনপিকে করতে বলেন, এনসিপিকে করতে বলেন, বাজেট তিনটার মধ্যে কী ডিফারেন্স দেবেন? এমন প্রত্যেককেই ডেভেলপমেন্ট বাজেট করতে হবে, প্রত্যেকে রেভিনিউ বাজেটে তার যতখানি সম্ভব
ইকোনমি করতে হবে এবং তার সাথে সাথে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করতে হবে। এই যে কয়েকদিন আগে গিয়ে আসলেন প্রফেসর এঙ্গারটন ইয়েল ইউনিভার্সিটি, ওনার ওইখানে আমি দেখলাম যে অনেকেই বলছে এই কথা যে এখন বাংলাদেশে একভাবে একটা ডেভেলপমেন্ট হয়েছে উইচ ইজ ভার্টিক্যাল, কিন্তু হরাইজেন্টাল কিচ্ছু হয়নি, ফলে বৈষম্য অনেক বেড়েছে। এইটা কমাবেন কেমনে, তার ব্যাপারে আপনাকে প্র্যাকটিক্যাল প্রোগ্রাম বলতে হবে। এই জায়গাগুলোতে আমি মনে করি যে আগামীতে এমনিতেই লড়াই আসবে, আমি মনে করি। একটু নির্বাচনের দিকে আসি। এখন আসলে আমি একটু ওই বিষয়টাতে বলি, মান্না ভাই যে কথাটা বলেছেন, এই আর্গুমেন্টে আমরা তুলেছিলাম যে মতাদর্শিক রাজনীতি মানুষ কিন্তু এখন, কারণ তার তো পেটে ক্ষুধা আছে, সে মতাদর্শ দিয়ে তো তার ক্ষুধা মিটছে না, সে সলিউশন বেসড একটা মানে প্রপোজিশন চায় যে কে আমার জন্য কল্যাণ করবে। যার মান্না ভাই অসাধারণভাবে এটা বলেছেন যে এইটাই, যেমন আমরা দেখতে পাচ্ছি যে জামাত বা শিবির বা অন্যান্য যারা আইডিওলজি বেসড পলিটিক্স করে তারা কিন্তু এখন সলিউশন বেসড পলিটিক্সের দিকে আস্তে আস্তে কনভার্ট করতেছে। এখন এটা কি সাস্টেইনেবল কনভার্সন, নাকি এটা একটা নির্বাচনী কৌশল? যদি নির্বাচনী কৌশল হয় এটা কিন্তু কিছুদিন পরেই এটা ধরা পড়ে যাবে এবং তখন এটা আবার কাউন্টার ম্যানেজমেন্ট কাজ করবে। আর এটা যদি তার একটা শিফটিং হয় তখন এই শিফটিংটাকেই মানুষ ওয়েলকাম করবে, বাট ইনার কনফ্লিক্টটা তৈরি হবে, যেটা মান্না ভাই বলেছেন। আমি জাস্ট আরেকটা উদাহরণ দিই মান্না ভাইয়ের সাথে। আমি দেখলাম ডাকসু নেতৃবৃন্দ সেদিন তারা ওই যে জগন্নাথ হল ট্র্যাজেডিতে তারা ওই মনুমেন্টে তারা ফুল দিতে যাচ্ছেন। তো ডাকসু নেতৃবৃন্দ তো ম্যাক্সিমাম তারা শিবিরের লোক, তারা আইডিওলজিক্যালি মনে করতেন যে মনুমেন্টে ফুল দেয়া এটা এক ধরনের অধর্মীয় কাজ বা ধর্ম বিরোধী কাজ। তো এখন যখন তারা এটা দিচ্ছেন, অ্যাপারেন্টলি তাদেরকে একটা ইনক্লুসিভ ফর্মে দেখা যাচ্ছে, অ্যাপারেন্টলি তাদেরকে উদারভাবে দেখা যাচ্ছে, তাদের একটা শিফটিং দেখা যাচ্ছে, কিন্তু ইনার জায়গা থেকে একটা কোশ্চেন মানে একই সাথে তার উপর উঠছে যে তুমি কালকে যেটাকে অধর্মীয় কাজ, বিধর্মীয় কাজ বা ধর্ম বিরোধী কাজ মনে করতা, আজকে সেটা কিভাবে অ্যাকসেপ্টেবল হলো? এই কনফ্লিক্টটা এই ইডিওলজি বেসড জায়গা থেকে একটা কনফ্লিক্ট তৈরি হবে। সেটা তারা কিভাবে রিজলভ করবে সেটার উপর নির্ভর করছে আর কি নেক্সট মানে প্রোগ্রেসটা। এখন তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ে অনেক কথাবার্তাই হচ্ছে, সামনে নির্বাচন, এই প্রেক্ষিতে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ কি আপনি দেখেন? পুরোটাই চ্যালেঞ্জ। মানে ধরেন আপনি বিএনপি করেন, আপনার এলাকাতে আপনি শক্তিশালী, গিয়ে ব্যালট বাক্স নিয়ে চলে গেলে পুলিশ কিচ্ছু করবে না, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা দেখেন, গ্রামবাসী গিয়ে ছাত্রদের পিটাচ্ছে, ফেসবুকে অন্যান্য মিডিয়াতে ভাইস চ্যান্সেলর প্রক্টর অ্যাপিল করছে টু দি পুলিশ, বাঁচান আমাদেরকে, পুলিশ যায়নি। তো আমার পরে চাকসুর ভিপি ছিলেন যে ভদ্রলোক, উনি আমাকে বললেন, উনি এক ডিআইজিকে ফোন করেছেন, ভাই এরকম করছে না কেন? বলে আমরা যাবো কার কাছে, কার পক্ষে যাব, কার বিপক্ষে যাব, গ্রামবাসীর পক্ষে না ছাত্রদের পক্ষে? আমাদের তো কোনো ডিরেকশন দেওয়া হয়নি, তো যাচ্ছি না। তো একই ঘটনা ঘটবে না? তারা দেখবে যে লোকটা এখন বাক্স নিয়ে যাচ্ছে ও তো কালকে ক্ষমতায় যাবে, যদি এরকম হয় তাহলে ও তো ধরবে না তাকে। এইখানে পুলিশকে প্রোঅ্যাক্টিভ করার জন্য যে কাজটা করা দরকার ছিল, এই 14 মাসে বর্তমান সরকার কিছুই করে নাই। পুলিশ রিফর্মস বলতে কোনো জিনিস হয় নাই। আমরা সংস্কার যাই বলেছি, মানে শুধু পুলিশ বলে বলছি না, ল এনফোর্সের যারা যারা আছে তাদের মধ্যে কোনো কাজই তো করা হয়নি। ফলে তারা দে উইল বি লেট লুজ, তাদের মতো চলবে তারা। সেখানে আমি মনে করি যে কন্ট্রোল রাখা চ্যালেঞ্জিং হতে পারে। এই প্রশ্ন আমি প্রফেসর ইউনুসকে করেছিলাম, মানে অ্যাজ ইউজুয়াল উনি খুব মিষ্টি হাসি দিয়েছেন, শেষ হয়ে গেছে। আশাবাদী মানুষের মতোই হয়তো কথা বলেছেন। আশাবাদী মানুষ তো আমি বলছি না, ইটস এ সুইট স্মাইল, দ্যাটস অল। মানে আপনাকে বলো হ্যাঁ তাই তো এগুলো মানে এগুলো করে তো আর দেশ চলে না। ওইখানে আপনাকে পজিটিভলি বলতে হবে কী করবেন। এইটা তো একটা জেনুইন জিনিস। প্রত্যেক ভোটের মধ্যে এই সমস্ত মাস্তানি গাজুরি চলে, তো সবচাইতে সুন্দর ভোটের মধ্যে এগুলো হয়। এইখানে তো স্কোপটা বেশি। আপনি কেমন চ্যালেঞ্জ দেখতে পান? আমরা প্রফেসর ইউনুসকে বেশ কয়েকবার বলেছি যে আপনাকে আরো দৃঢ় হতে হবে, হ্যাঁ, এবং এইভাবে উদাহরণ দিয়ে বলেছি যে ম্যাকিয়াভেলি যে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে খুব মানে সমালোচিত, বাট ওনার কিছু গুরুত্বপূর্ণ কোটও আছে। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রাষ্ট্র শাসনের জন্য আপনাকে ভালোবাসা এবং কঠোরতা দুটোর মিশ্রণ করতে হবে। কিন্তু হয় যদি আপনি ভালোবাসা আপনি যদি একটা করতে চান তাহলে কঠোরতাটা অ্যাপ্লাই করতে হবে। তাইলে হবে কি আপনি আনপপুলার হবেন বাট মানে ম্যানেজেবল হবে। বাট আপনি যদি মনে করেন যে শুধু ভালোবাসা দিয়ে করবেন তাহলে এটা কোনো ম্যানেজেবল হবে না। প্রফেসর ইউনুসের এই জায়গায় একটা বিরাট মানে ঘাটতি আছে, উনি দৃঢ়ভাবে বিষয়গুলোকে দেখছেন না। এক, 2 নম্বর হচ্ছে আমরা কিন্তু মানে আমাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু কনফার্ম হয়ে গেছি যে এই পুলিশ নির্বাচন চালাতে পারবে না।
এটার সাপ্লিমেন্টারি হিসেবে আমরা একটা পরামর্শ দিয়েছি, আইজি সাহেবকেও দিয়েছি, আমরা নির্বাচন কমিশনকেও দিয়েছি, ইভেন সরকারের উপদেষ্টাদেরকেও দিয়েছি যে আপনারা একটা কাজ করতে পারেন যে ইলেকশনটা কোনো মতে চালিয়ে নেওয়ার জন্য আপনারা আমাদের ইয়োধদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে পুলিশের পাশাপাশি রাখতে পারেন। সেই ইয়োধদেরকে যারা নিরাপদ সড়কের আন্দোলন করেছিল, যারা গণ অভ্যুত্থানের পরেও যে চুরি ডাকাতি, তারপরে আপনার সড়ক শৃঙ্খলা ফেরানোর জন্য যারা স্বেচ্ছায় কাজ করেছিল, এদেরকে যদি ইনভলভ করা যায় তাহলে কিছুটা ফেস সেভিং হবে। আদার দেন কোথাও জামাত বাক্স নিয়ে যাবে, কোথাও বিএনপি বাক্স নিয়ে যাবে, এনসিপিও 2-4 জায়গায় বাক্স নেওয়ার চেষ্টা করতে পারে। কারণ পুলিশ তো সাধারণত দেখা যাবে যে আমরা দেখেছি এই ধরনের, যেমন আপনি দেখলেন তো পার্লামেন্টের ভিতরে ঢুকে গেছে, পুলিশ কি করবে? পুলিশ যদি একটাকে মারে, জুলাই যোদ্ধার গায়ে আঘাত লাগে, সেটাও তো একটা সেন্সিটিভিটি ব্যাপার আছে, তাই না? ইভেন ধরেন এখন যদি মান্না ভাইকেও কোথাও গিয়ে পুলিশ ইয়ে করে, আমরা তো দাঁড়াবো যে মান্না ভাইয়ের এতদিনের আন্দোলনের সংগ্রাম, বা আমাকে মারলে মান্না ভাই তো বলবে। তো এইটা পুলিশের মধ্যে কাজ করতেছে, যেটা উচিত ছিল একটা নিউ ফেস অফ পুলিশ আসা দরকার ছিল এবং বলা উচিত ছিল যে হ্যাঁ আমরা আন্দোলন করেছি। যেমন মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে তো বলা হয়েছে যে অস্ত্র জমা দেন, ঠিক আছে না? অস্ত্র এখন আর কেউ রাখা যাবে না। ঠিক জুলাই যুদ্ধের পরে আমরা কেউ তো এখন আর জুলাই যোদ্ধা না, বা যদি বলি সবাই তো জুলাই যোদ্ধা, মান্না ভাই জুলাই যোদ্ধা, আমরা জুলাই যোদ্ধা, আপনারা তো জুলাই যোদ্ধা, ঠিক না? কারণ আমরা সবাই মিলে তো সরকারকে মানে পরাজয়ের জন্য কাজ করেছে, যে যার জায়গা থেকে থাকো, কেউ লিখে করেছে, কেউ রাজপথে সংগ্রাম করে করেছে, কেউ টকশো করে করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় যদি সরকারের দৃঢ় একটা পজিশন না থাকে, তাহলে আমি আমার বাক্স নিয়ে যাব জুলাই যোদ্ধা হিসেবে, মান্না ভাইয়ের বাক্স নিবে, পুলিশ তো বলবে যে আমি কোন জুলাই যোদ্ধাকে মারবো বা কোন জুলাই যোদ্ধাকে আমি থামাবো। প্রতিশ্রুত সময়ের মধ্যে যদি নির্বাচন না হয় কোন ধরনের সংকটে আমরা পড়তে যাচ্ছি? মার্শাল হবে অন্ধকারের যুগ। আই ডোন্ট নো, ফিউচার তো দেখতে পারবো না, কারা আসবে কি করবে কিচ্ছু জানি না। মানে ওই রকম একটা সিচুয়েশন আমি কল্পনা করতে চাই না এখন, কারণ এখনও পর্যন্ত ওটার রেমেডি আছে। আর আমি মনে করি যে আলটিমেটলি ইলেকশনটা হবে, মানে নকরা চকরা যাই হোক ইলেকশন হবে, তার কোনো বিকল্প নেই। নির্ধারিত সময় যেরকম বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, আমার মনে হচ্ছে তাই, আমি হোপফুল। আচ্ছা মঞ্জু ভাই কি বলেন? না, আমরা যে এই যে বাধাগুলোর কথা বলছি, থ্রেডগুলো বলছি, এগুলো তো এই জন্যই বলছি যাতে ইলেকশনটা হয়, ওনারা যাতে থ্রেডগুলোকে কাউন্ট করেন, ওনারা যাতে এক ধরনের রিমেডি নেন, এটার জন্যই বলছি। আমরা এটার জন্য বলছি না যে ইলেকশন হবে না, ভয় ভীতি কিছু। আমরা কিন্তু এটা এমন না যে ইলেকশন করা সম্ভব না সেটা বলছি, আমরা ইলেকশন করার জন্যই বলছি এবং এটাই সলিউশন। আদার দেন আমি মান্না ভাইয়ের সাথে যোগ করি এভাবে যে একটা অভ্যুত্থান হবে, সে অভ্যুত্থানটা গণ অভ্যুত্থান হতে পারে, সেটা সামরিক অভ্যুত্থান হতে পারে। মানে আমাদের অতীত অভিজ্ঞতা তাই বলে। সলিউশন কি? শৃঙ্খলা যখন নষ্ট হয় তখন তো তৃতীয় পক্ষ ইন্টারফেয়ার করার জন্য একটা গ্রাউন্ড তৈরি হয়। সেই গ্রাউন্ডটা হতে পারে আরেকটা গণ অভ্যুত্থান। যেন আমি যেটা কেন বলি আরেকটা গণ অভ্যুত্থান, কারণ এই গণ অভ্যুত্থানে এসে তো আমরা কনস্টিটিউশনে সারেন্ডার করেছি, সারেন্ডার করে আবার আমরা কনস্টিটিউশনের বাইরেও ভিতরে এক ধরনের অস্বস্তি তৈরি করছি। এই জন্য আমি বলছি কনস্টিটিউশনের বাইরে যাওয়ার জন্য তো গণ অভ্যুত্থানই একমাত্র পথ। যেটা এখন বলছে আমরা একটা বিপ্লবী সরকার করতে পারি না, আমরা এটা করতে পারি না, সেটা তখন আরেকটা অভ্যুত্থানে বিপ্লবী সরকার করবে। প্রত্যেকটা অভ্যুত্থান যখন হয়, কনস্টিটিউশনকে সাসপেন্ডেড করা হয় বা কনস্টিটিউশনের যে কোনো ভায়োলেশনই করা হয়। আপনি 90 সালে কি হয়েছে দেখেন, আমরা 90-এর পরে যে ইলেকশন করেছি সেটা কেয়ারটেকার সরকারের অধীনে করেছি। কেয়ারটেকার সরকার তো আমাদের সংবিধানে ছিল না। তাহলে আউট অফ দি কনস্টিটিউশনে গিয়ে তো একটা সলিউশন বের করে পরে সেটাকে আবার রেটিফিকেশন করতে হয়েছে। এইটা সমাধানে যদি আমরা এভাবে আপোষের মধ্য দিয়ে না পৌঁছাই, তাহলে দুর্ভাগ্য আমাদেরকে অতীতেও বরণ করতে হয়েছে, সামনেও করতে হবে। আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে।